নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর অর্থাৎ 2025 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 22তম ক্লাস, যেটি 16ই অক্টোবর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, পাথর বা মাটির যে বৈশিষ্ট্যের মাধ্যমে তরল পদার্থ প্রবাহিত হতে পারে তা নির্দেশ করে তাকে ড্যাশ বলে। তো পাথর বা মাটির যে বৈশিষ্ট্যের মাধ্যমে তরল পদার্থ প্রবাহিত হতে পারে তাকে বলা হয় ব্যাপ্তির যোগ্যতা। তাকে বলা হয় ব্যাপ্তির যোগ্যতা বলা হয়। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন আইনের মাধ্যমে সংসদ কর্তৃক নির্ধারিত হবে এবং যতক্ষণ না এই ধরনের আইন প্রণয়ন করা হয় ততক্ষণ পর্যন্ত তাদের বেতন সংবিধানের দ্বিতীয় তফসিলে উল্লেখিত হিসাবে থাকবে। তো এখানে অনুচ্ছেদ 125-এর কথা বলা হয়েছে। আর সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র, এটা 124 নম্বর অনুচ্ছেদ বলা রয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে জানা যায় 124 নম্বর অনুচ্ছেদে। পরবর্তী প্রশ্ন, ভুল জোড়া শনাক্ত করো। তো দেখো, ব্লজম শাওয়ার অন্ধ্রপ্রদেশ, এই অপশনটি কিন্তু ভুল রয়েছে। কালবৈশাখী পশ্চিমবঙ্গ, বারদৌশিলা আসাম, আমের ঝর্ণা বা ম্যাঙ্গো শাওয়ার এটা হচ্ছে কেরালা। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিতগুলির মধ্যে কে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইভেন্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন? তো তিনি হলেন জ্যাভলিন খেলোয়াড় নীরজ চোপড়া। জ্যাভলিন খেলোয়াড় নীরজ চোপড়া তিনি বিশ্ব অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়নশিপ ইভেন্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়েছেন। নীরজ চোপড়া 2020 টোকিও অলিম্পিকে সোনা এবং 2024 প্যারিস অলিম্পিকে রূপোর পদক পেয়েছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন খাবারটি সম্পূর্ণ প্রোটিনের ভালো উৎস? তো সঠিক উত্তর হবে ডিম। ডিম এটি প্রোটিনের কিন্তু ভালো উৎস। ঠিক আছে, চল নেক্সট। গুলবর্গা এবং বিদার স্থাপত্য শৈলী নিম্নলিখিত কোন রাজবংশ পৃষ্ঠপোষকতা করেছিল? তো গুলবর্গা এবং বিদার স্থাপত্য শৈলীটি এটি বাহামনি রাজবংশ পৃষ্ঠপোষকতা করেছিল। তো সঠিক উত্তর হবে বাহামনি রাজবংশ। ক্যাপ্টেন হকিংস কার রাজত্বকালে ভারত সফর করেছিলেন? তো ক্যাপ্টেন হকিংস তিনি জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন। জাহাঙ্গীরের রাজত্বকালে ক্যাপ্টেন হকিংস ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে ঝুম চাষ ধাইয়া নামে পরিচিত? দেখো, ঝুম চাষ এক একটি রাজ্যে এক এক ধরনের নাম। তো ধাইয়া নামটি এটা মধ্যপ্রদেশের। ঠিক আছে, ধাইয়া নামটি এই নামটি কিন্তু মধ্যপ্রদেশের। এ সুইটেবল বয় উপন্যাসের লেখক কে? তো এ সুইটেবল বয় এই উপন্যাসটির লেখক হচ্ছেন বিক্রম শেঠ। তো সঠিক উত্তর হবে বিক্রম শেঠ। দেখো, দ্য গোল্ডেন গেট অ্যান্ড ইকুয়াল মিউজিক এই উপন্যাসগুলো কিন্তু বিক্রম শেঠের লেখা। আর দ্য গোল্ডেন গেট এটি কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ প্রথম আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছিল?
তো কোথায়, কোন দেশে প্রথম আইসিসি টি-20 বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে 2019 সালে প্রথম আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের আয়োজন করা হয়েছিল। দর্শনা ঝাবেরি একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী। নিম্নলিখিত কোন বছরে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন? দর্শনা ঝাবেরি তিনি 2002 সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। 2002 সালে দর্শনা ঝাবেরি। তো দর্শনা ঝাবেরি কোন নাচের সঙ্গে যুক্ত? মণিপুরে। তো দর্শনা ঝাবেরি একজন মণিপুরী নৃত্যশিল্পী। মণিপুরি একটি শাস্ত্রীয় নৃত্য। 2023 সালে ফেব্রুয়ারিতে মুম্বাইতে দলের জাতীয় কার্যনির্বাহী সভায় শিবসেনা শিন্ডে গ্রুপ এর সভাপতি কাকে নাম দেওয়া হয়েছিল? তো দেখো 2023 সালে শিবসেনা দুটো ভাগে বিভক্ত হয়। একটি একনাথ শিন্ডের নেতৃত্বে শিন্ডে গ্রুপ, আর অপরটি উদ্ধব ঠাকরের নেতৃত্বে। ঠিক আছে, তো একটি ছিল একনাথ শিন্ডে গ্রুপ, অপরটা ছিল উদ্ধব ঠাকরের নেতৃত্বে শিবসেনা। তো এই শিবসেনা দুটো ভাগে বিভক্ত হয়েছিল, একটা একনাথ শিন্ডের শিবসেনা, অপরটি উদ্ধব ঠাকরের শিবসেনা। হিন্দুস্তানি সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় গায়ক কিশোরী আমনকার কোন রাজ্যের ছিলেন? তো কিশোরী আমনকার তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। ভারত সরকারের নিম্নোক্ত উদ্যোগগুলির মধ্যে কোনটি গ্রামীণ পরিবারের সকলকে 100 দিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়? তো এটি হচ্ছে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। আইনটি 2005 সালে পাশ করা হয়েছিল এবং 2রা ফেব্রুয়ারি 2006 সালে এটি কার্যকর হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নিচের মধ্যে কে প্রার্থনা সভার সাথে যুক্ত ছিলেন না? প্রার্থনা সভা যেটি 1867 সালে মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল। তো এর সঙ্গে যুক্ত ছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ, আর.জি. ভান্ডারকার, গোবিন্দ রানাডে। আর যিনি যুক্ত ছিলেন না তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। মৌখারিরা পশ্চিম উত্তরপ্রদেশে ড্যাশ শাসন করেছিল, যা পরে উত্তর ভারতের রাজনৈতিক কেন্দ্র হিসেবে পাটলিপুত্রকে প্রতিস্থাপন করেছিল। তো মৌখারিরা কোথায় শাসন করেছিল? তো তারা কনৌজ শাসন করেছিল। অপশন বি কনৌজ। ঠিক আছে, চল নেক্সট। দ্বিমেরু বা ডাইপোল হস্তক্ষেপ প্রদর্শনকারী অণুগুলি হলো মেরু অণু। তো সঠিক উত্তর হবে মেরু অণু। দ্বিমেরু বা ডাইপোল হস্তক্ষেপ প্রদর্শনকারী অণু হলো মেরু অণু। পরবর্তী প্রশ্ন, সেপ্টেম্বর 2023 সালে কোন ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য লি কোয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ জিতেছিলেন? তো তিনি হলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ ড্যাশ সালে শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তো মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ এটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর প্রতিষ্ঠাতা ছিলেন শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস। পরবর্তী প্রশ্ন, কোন দেশ থেকে মৌলিক কর্তব্যের ধারণা ধার করা হয়েছিল? তো মৌলিক কর্তব্য এটি রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, মৌলিক কর্তব্য রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে 51 এ অনুচ্ছেদ অথবা 4 এ ভাগে কিন্তু এই মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা 11টি
এই শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। ছট পূজা কতদিন পালিত হয়? তো ছট পূজা পালিত হয় 4 দিন। ছট পূজা যেখানে সূর্য দেবতার পূজা করা হয়। ছট পূজা বিহারিদের কিন্তু প্রধান উৎসব, ঠিক আছে। বিহার রাজ্যের অন্যতম প্রধান উৎসব হচ্ছে এই ছট পূজা। এয়ার এবং ন্যাশনাল ডিফেন্স নিচের কোন পণ্যের উদাহরণ? তো এয়ার এবং ন্যাশনাল ডিফেন্স এটা কিন্তু পাবলিক পণ্য, ঠিক আছে। চলো নেক্সট। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বলেছেন আমি জানিয়ে আপত্তি করি তা হলো যন্ত্রপাতির জন্য ক্রেজ। উন্মাদনা হলো তারা যাকে শ্রম সঞ্চয়কারী যন্ত্র বলে। পুরুষরা শ্রম বাজাতে কাজ করে যতক্ষণ না হাজার হাজার কাজ না করে এবং অনাহারে মারা যাওয়ার জন্য খোলা রাস্তায় ফেলে দেওয়া হয়। তো এই উক্তিটি করেছিলেন মহাত্মা গান্ধী। তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। গৌড় মরিয়া নৃত্যের নিচের কোন রাজ্যে পরিবেশিত হয়? গৌড় মরিয়া নৃত্য এটি পরিবেশিত হয় ছত্তিশগড় রাজ্যে। গৌড় মরিয়া নৃত্য এই নৃত্যটি পরিবেশিত হয় ছত্তিশগড় রাজ্যে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আমার কেমন, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।